গল্পের বাক্স বাই রোমানা নুপুর এই চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি রহস্য উপন্যাস শঙ্খচিলের কান্না। আজ শোনাব উপন্যাসটির পঞ্চম খণ্ড। চৌরঙ্গি টেরেস থেকে হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের দূরত্ব খুব বেশি নয়, আবার খুব কাছে নয় যে সে কথাও বলা চলে না। বাসব হেঁটেই বাড়ি ফিরবে স্থির করল। পাইপ ধরিয়ে নিয়ে চিন্তার জাল বুনতে বুনতে নিজের আস্তানায় পৌঁছালো মিনিট 20 পরে। ড্রয়িং রুমে প্রবেশ করতেই অবাক হয়ে গেল। শৈবাল এক মনে পেশেন্স খেলে চলেছে। এত তাড়াতাড়ি ওকে এখানে আশা করা যায় না। বাসব বিপরীত দিকের সোফায় বসে পড়ল। কতক্ষণ ডাক্তার? তাস গুটিয়ে নিতে নিতে শৈবাল বলল, 0.5 ঘণ্টাটা হবে। বাহাদুরের মুখে শুনলাম বহুক্ষণ হলো বেরিয়েছ। একটা কাজ সেরে আসতে হলো। ব্যাপারটা ক্রমেই জটিল হয়ে উঠছে। চিন্তাভাবনা এরকম নাজেহাল বহুদিন হতে হয়নি। কীরকম? বাসব চৌধুরীদের গুদামে যাওয়া, বিষ্ণুবর্ধন প্রসঙ্গ এবং সবশেষে অসীম ঘোষালের সঙ্গে কথাবার্তা প্রসঙ্গে বিস্তারিতভাবে বলল। সমস্যাটা কোথায়? সমস্যা একটা নয়। যেমন? বাসব একটু হেসে বসে বলল, নাম্বারিং করে বলতে হচ্ছে দেখছি। যেমন 1, 2.5 লাখ টাকার কাঠ চুরির কথা উদয় মারা যাবার আগে জানাজানি হলো না কেন? 2, কয়েক ট্রাক কাঠ গুদাম থেকে বেরিয়ে গেল অথচ ম্যানেজমেন্টের চোখে কেন তখনই ব্যাপারটা ধরা পড়ল না? 3, দলিল দস্তাবেজ ও হ্যান্ডনোট কি সত্যি চুরি গেছে? 4, যদি ঘটনা সত্য হয় তবে প্রশ্ন উঠছে উদয় চৌধুরী কিসের স্বার্থে চুরি করেছিল? 5, হ্যান্ডনোট ও দলিল দস্তাবেজ এখন কোথায় বা কার কাছে আছে? 6, গুদামের কর্মচারী নিতাই দত্ত এবং অসীম ঘোষালের পরিচিত নিমাই দত্ত কি একই লোক? শৈবাল বলল, তোমার শেষ প্রশ্নের উত্তর আমার কাছে আছে। নিমাই দত্ত এবং নিতাই দত্ত এক লোক হতে পারে না। কিভাবে বুঝলে? 15 জানুয়ারি উদয় চৌধুরী খুন হয়েছিল আমরা নিশ্চিতভাবে জানি, অথচ সেদিন নিমাই দত্ত কলকাতায় উপস্থিত ছিল না। 2 দিন আগেই উদিতের সঙ্গে ভুবনেশ্বর গিয়েছিল, ফিরেছিল 2 দিন পরে। তোমার যুক্তি অকাট্য আমি স্বীকার করছি ডাক্তার, তবু একটা খিজ যথানিয়মে থেকে যাচ্ছে। কি বলতে চাইছ? নিতাই দত্তকে তো আমি নিজে দেখেছি। তাকে দেখার সঙ্গে সঙ্গে বিষ্ণুবর্ধনের বর্ণনার সঙ্গে হুবহু মিল খুঁজে পেলাম। এর একটা যুক্তিসঙ্গত কারণ থাকা উচিত। আমার মতে এর 2টো কারণ থাকতে পারে। 1, উদিত তোমাকে মিথ্যে কথা বলেছে। সে আদপেই নিতাই দত্তকে নিয়ে ভুবনেশ্বর যায়নি। কিংবা নিতাই আর নিমাই এক ব্যক্তি নয়, যমজ ভাই। বাসব কয়েক সেকেন্ড শৈবালের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর দ্রুত গলায় বলল, যমজ ভাই? মার্ভেলাস! এই সম্ভাবনার কথা মনে আসেনি কেন? ডাক্তার, আমার গ্রে ম্যাটার কি শুকিয়ে যাচ্ছে? তুমি যা বললে এই ক্ষেত্রে ওই সম্ভাবনাই একমাত্র বাস্তবমুখী। খোঁজ নিয়ে দেখা দরকার। তা তো বটেই। নিতাই দত্তর ঠিকানা কালই পেয়ে যাব। কিন্তু ডাক্তার, 8টা তো বেজে গেল। ঘড়ি নিজের কাজ করে চলেছে। এনায়েতের তো এসে পড়ার কথা। ওকে 8টার আগে আসতে বলেছিলাম। কোনো প্রোগ্রাম আছে নাকি? আমরা 3 জন অভিযানে বেরোব। বাসবের কথা শেষ হবার পরই এনায়েতের দেখা পাওয়া গেল। মুখে হাসি থাকায় পানের ছোপ ধরা দাঁত অল্প দেখা যাচ্ছে। দুজনকে সেলাম জানিয়ে বলল, একটা চক্করে পড়ে আসতে দেরি হয়ে গেল সাব। কোনো অসুবিধা হবে না তো? 9টা আন্দাজ ওখানে পৌঁছালে চলবে। বসো, চা খেয়ে নাও। 0.5 ঘণ্টাটাক পরে বাসব নিজের ওল্ডস মোবাইলে শৈবাল ও এনায়েতকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। এ রাস্তা ও রাস্তা ঘুরে শিয়ালদার ফ্লাইওভারের একটু এধারে, অর্থাৎ এনআর সরকার হাসপাতালের সামনে গাড়ি থামল। গাড়ি লক করে দিয়ে 3 জন রাস্তা পার হলো। দোকানের ঠেলায় ফুটপাত বলে কিছু নেই। এখনও বেশ ভিড়। এনায়েতে পথ দেখিয়ে নিয়ে চলেছে। ওরা একটা গলির মধ্যে ঢুকল। গলির অর্ধেকটা পার হবার পর এনায়েত ধার ঘেঁষে থামল। বলল, এই বাড়িটা সাব। হলদে রঙের 1তলা বাড়ি। বয়স মোটামুটি ভালোই। একটাই দরজা, দুপাশে 2টো জানালা।
বর্তমানে দরজা জানালা সবই বন্ধ। বাসবের ইশারা পেয়ে এনায়েত এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়ল। কয়েকবার কড়া নাড়ার পর দরজা খুলে গেল। খোলা পাল্লার ওধারে এসে দাঁড়িয়েছেন সোমনাথ চৌধুরী। এখন তার পরনে স্যান্ডো গেঞ্জি আর ডোরাকাটা লুঙ্গি। একজন অপরিচিতকে দেখে ভ্রু কুঁচকে বললেন, কি চাই? বাসব এগিয়ে এসে বলল, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি চৌধুরী মশাই, কয়েকটা কথা বলতে চাই। কেউ জানে না এমন একটা জায়গায় এখন তিনি রয়েছেন। বাসব যে এখানে এসে উপস্থিত হতে পারে কল্পনার অতীত ছিল। সোমনাথ বেশ ঘাবড়ে গেছেন মনে হল। কি যে বলবেন ভেবে পেলেন না। বাসব আবার বলল, কথাবার্তা এখানে দাঁড়িয়ে হবে না ভেতরে যাবার অনুমতি দেবেন? সোমনাথ কাঁধ ঝাঁকালেন। নিজেকে বোধহয় সচেতন করলেন সোমনাথ। বললেন, আসুন, ভেতর আসুন। তিনজন ভেতরে গিয়ে বসল। মাঝারি সাইজের ঘর, মোরাদাবাদী গড়ানে বেতের চেয়ার দিয়ে সাজানো। কেন বোঝা যাচ্ছে না, আলো তেমন জোরালো নয়। হঠাৎ বেকায়দায় পড়লে মানুষ যেমন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, সোমনাথ চৌধুরীর অবস্থা এখন অনেকটাই তাই। বসে পড়ার পর বাসব বলল, বেশ অস্বস্তির মধ্যে পড়ে গেছেন মনে হচ্ছে। আমাকে এখানে আশা করেননি, কি বলেন? নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে সোমনাথ বললেন, একটু নার্ভাস হয়ে পড়েছি। আপনাকে সত্যি এখানে আশা করিনি। আপনার ভাবভঙ্গি, কথাবার্তা বলার ধরন আমার পছন্দ হয়নি। একজন সহকারীকে তাই আপনার পেছনে লাগিয়ে দিয়েছিলাম। আপনার এই ঠিকানা খুঁজে বার করতে তার অসুবিধে যে হয়নি দেখতেই পাচ্ছেন। এখন আপনি কি চাইছেন? গোটাকতক প্রশ্নের সঠিক উত্তর। আপনি যদি আমাকে উদয়ের হত্যাকারী ভেবে থাকেন ভুল করবেন। ছেলেটা মোটেই ভালো ছিল না, তবুও ওকে আমি অত্যন্ত স্নেহ করতাম। তাছাড়া কিসের স্বার্থে খুন করব তাকে? ধ্যান ধারণাটা আমার বিবেচনা বোধের উপর ছেড়ে দিন। আপনার এই গুপ্ত জীবনের কথা উমানাথবাবু বা ও বাড়ির আর কেউ জানেন? না। ব্যাপারটা খুলে বলবেন? এর সঙ্গে হত্যা প্রকরণের কোনো সম্পর্ক নেই। এটা নিতান্তই ব্যক্তি জীবনের একটা আলো ছায়া। বাসব মুখে হাসি টেনে বললেন, আলো ছায়া? ভারী কাব্যিক উক্তি। যা হোক, ব্যাপারটা আমায় খুলে বললেই ভালো হয়। সোমনাথের মুখে অতিষ্ঠ ভাব ফুটে উঠল। তবে নিজেকে দ্রুত সামলে নিয়ে বললেন, আমার জীবনের এই দিকটা জেনে আপনার কি লাভ হবে জানি না। শুনতে যখন চাইছেন বলছি। বিয়ে করব না স্থির করে ফেলেছিলাম, কিন্তু বছর 15 আগে মহিলার সঙ্গে দেখা হয়ে যাবার পরই সব কেমন ওলটপালট হয়ে গেল। উনি তখন স্কুলে পড়াতেন। ক্রমেই ঘনিষ্ঠতা হলো। বিয়ে করে ফেললাম, কিন্তু দাদাকে এ সম্পর্কে জানাতে সাহস হলো না। সেই থেকে আমি দুদিক বজায় রেখে জীবন কাটাচ্ছি। আপনার কাছে অনুরোধ, কথাটা যেন জানাজানি না হয়। জানাজানি হলে তো কিছুটা স্বাচ্ছন্দ্য আসবে। আমি ভারী বেকায়দায় পড়ে যাব, মুখ দেখানো দুষ্কর হয়ে পড়বে। বেশ, অনন্য অবস্থায় না পড়লে আমি এই সম্পর্কে কাউকে কিছুই বলবো না। এখনও আপনার স্ত্রী স্কুলের সঙ্গে যুক্ত আছেন? বছর 8 হলো কাজ ছেড়ে দিয়েছেন। বাসব এবার প্রসঙ্গ পাল্টাল। দলিল আর হ্যান্ড নোটগুলোর সন্ধান বোধহয় এখনও পাওয়া যায়নি। না, চিন্তার বিষয় হয়ে রয়েছে। দলিলগুলোর জন্য চিন্তিত হওয়া নিরর্থক। নকল পাওয়া যাবে। হ্যান্ড নোটগুলো ফিরে না পাওয়া গেলে অবশ্যই চিন্তার কথা। ওগুলো আর পাওয়া যাবে না। উদয় যাকে বা যাদের দিয়েছে তারা কি আর ফেরত দেবে আপনাদের? আপনি কি বলতে চাইছেন উদয় ইন্টারেস্টেড পার্সনদের ওগুলো ফিরিয়ে দিয়ে যার কাছ থেকে যা পেয়েছে তাই হাতিয়ে নিয়েছিল? সোমনাথ বললেন, আমার তাই মনে হয়। ধরুন, যে 1 লাখ টাকা ধার নিয়েছে সে যদি 40 বা 50 হাজারে হ্যান্ড নোট ফেরত পায়, নেবে না কেন? তাছাড়া সুদের ঝামেলা থেকেও রেহাই পাওয়া যাবে। আমাদের অনুমান ঠিক হলে উদয় তো অনেক লাভ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, টাকাটা গেল কোথায়? আমরাও বুঝে উঠতে পারছি না। বাসব আবার প্রসঙ্গ বদলাল। ভালো কথা, আপনাদের গুদামে নিতাই দত্ত নামে একজন কাজ করে। লোকটা কেমন বলতে পারেন? নিতাইকে আপনি কিভাবে চিনলেন? গুদামে গিয়েছিলাম, আলাপ হয়েছিল ওখানেই। বললেন না তো লোকটা কেমন? খারাপ হলে ওকে রাখা যেত না, গোবেচারা ধরনের লোক।
ওর একটা ভাই আছে? হ্যাঁ। তার নাম নিমাই দত্ত? সোমনাথ সচকিত হলেন, দ্রুত গলায় প্রশ্ন করলেন, আপনি নিমাইকে চেনেন? না, আপনি ভালোভাবে চেনেন মনে হচ্ছে। ইতস্তত না করে বলুন, নিমাই কি নিতাইয়ের যমজ ভাই? হ্যাঁ, পাশাপাশি দাঁড়ালে বোঝার উপায় নেই কে নিতাই কে নিমাই। নিতাই তো আপনাদের ওখানে কাজ করে, নিমাই কি করে? শুনেছি প্রপার্টি ডিলার। এই বাড়িটা তো আপনি কিনেছেন নাকি ভাড়ায়? বছর কয়েক আগে কিনেছি। নিমাই প্রপার্টি ডিলার, সে বোধহয় এ বাড়িটা সন্ধান দিয়েছিল। আমার সঙ্গে নিমাইয়ের কোনো যোগাযোগ নেই। ওদের ঠিকানাটা যদি লিখে দেন ভালো হয়, আমি নিমাইয়ের সঙ্গে দেখা করতে চাই। সোমনাথ অসহিষ্ণু ভঙ্গিতে বললেন, নিমাই নিতাইকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন বুঝতে পারছি না। আমি এইটুকু বলতে পারি, উদয়ের সঙ্গে ওদের যোগাযোগ ছিল না। অফিসিয়াল রেকর্ড দেখে ঠিকানাটা কাল আপনাকে দিয়ে দেব। বাসব উঠে দাঁড়াল। নীরব শ্রোতা শৈবাল আর এনায়ত ওকে অনুসরণ করল। চলি এখন, বাসব বলল। তবে একটা হেয়ালি সমাধান হয়ে গেছে বলা চলে। সোমনাথও উঠে দাঁড়িয়েছিলেন। আপনি কি বলতে চাইছেন? কাঠ চুরি আর দলিল দস্তাবেজের চুরি, এই দুটো ঘটনায় অনেক আগে জানাজানি হওয়াটাই স্বাভাবিক ছিল। তা হয়নি। জানাজানি হলো উদয় চৌধুরীর মৃত্যুর পর। দুটো ঘটনার পর্দাফাঁস আপনিই করলেন, কাজে ব্যাপারটা আর হেয়ালি পর্যায়ে নেই। দেখুন মানে, সোমনাথ কথা শেষ করার আগেই ওরা রাস্তায় নেমে পড়েছে। ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে বাসব যখন শৈবালকে সঙ্গে নিয়ে পৌঁছাল তখন বেলা 10টার কাছাকাছি। আজ সকালেই উদিত ফোন করে নিতাই নিমাইয়ের ঠিকানাটা জানিয়েছিল। ওরা নম্বর দেখতে দেখতে স্বচ্ছন্দ গতিতে এগুচ্ছিল। হঠাৎ লক্ষ্য করল একটা বাড়ির সামনে বেশ কিছু লোক জমা হয়েছে। একটা পুলিশ জিপও দাঁড়িয়ে থাকতে দেখা গেল। কেমন যেন উত্তেজনাকর পরিবেশ। ওরা দ্রুত এগুলো। কাছাকাছি পৌঁছে শৈবাল বলল, এই বাড়িটাই তো দেখছি 28-এর সি। বাসবের ভ্রু কুঁচকে উঠল। নিতাই নিমাই এখানেই থাকে। কোনো একটা অঘটন ঘটেছে ডাক্তার। নেপথ্য নায়কের চালটা এবার জবর গোছের হয়েছে মনে হচ্ছে। উপস্থিত উত্তেজিত লোকদের একজনকে শৈবাল প্রশ্ন করল, কি হয়েছে এখানে? এবাড়ির একজন ভাড়াটে খুন হয়েছে শুনেছি। এবার ওরা দরজার কাছ বরাবর পৌঁছাল, কিন্তু ভেতরে ঢুকতে পারল না। দুজন কনস্টেবল দাঁড়িয়েছিল। ওরা বাধা দিল। ওদের বক্তব্য হলো ভেতরে যাবার অনুমতি নেই। বাসব পকেট থেকে নিজের কার্ড বার করে এগিয়ে ধরল। বলল, কার্ডটা আপনাদের অফিসারকে গিয়ে দিন, মনে হয় ভেতরে যাওয়ার অনুমতি পেতে অসুবিধা হবে না। কার্ড ভেতরে চলে গেল। কয়েক মিনিট পরেই তদন্তকারী বেরিয়ে এলেন। সোমেন মল্লিককে দেখে বাসব খুশি হল। শুধু পূর্ব পরিচিত নয়, দুবার একসঙ্গে কাজ করার সুযোগ হওয়ায় বুঝতে অসুবিধা হয়নি লোকটা ভালো। মল্লিক বললেন, আপনি হঠাৎ এখানে? নিমাই দত্ত নামে একটা লোক এই বাড়িতে থাকে। বাসব বলল, তার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানকার হালচাল তো অন্যরকম দেখছি। সোমেন মল্লিক অবাক হয়ে বাসবের দিকে তাকাল। কি হলো? নিমাই দত্ত খুন হয়ে গিয়েছে, সেই সূত্রে তো আমার এখানে আসা। এবার বাসবের অবাক হবার পালা। কখন ঘটেছে ঘটনাটা? আমি বেলা 8টার সময় খবর পেয়ে এখানে এসেছি। রক্ত যেভাবে জমাট হয়ে গেছে তাতে মনে হয় দুর্ঘটনা রাত 3টের আগে কখনোই ঘটেনি। ওপরে আসুন, দেখলেই বুঝতে পারবেন। চলুন। ওপরে উঠতে উঠতে বাসব নিমাই দত্তকে কেন খুঁজছিল বলল। নোংরা সিঁড়ি, দাগ ধরা দুপাশের দেওয়াল। উপরে উঠেই একটা টানা বারান্দার মুখোমুখি হতে হলো। নড়বড়ে লোহার শিক দেওয়া রেলিং, এধারে পরপর ঘর। এই মেস বাড়ির চেহারায় সাবেকি কলকাতার ছাপ রয়ে গেছে যেন। সিঁড়ির মুখ থেকে গজ 10 দূরের ঘরখানার সামনে উত্তেজিত ভঙ্গিতে কয়েকজন দাঁড়িয়ে আছেন। ওই দলে পুলিশের লোকও আছে। বুঝতে পারা যাচ্ছে রক্তারক্তি কাণ্ডটা ঘটেছে ওখানেই। সোমেন মল্লিককে দেখে সকল একপাশে সরে গেল। উনি বাসব ও শৈবালকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকলেন। সিঙ্গেল বেডের উপর চিত হয়ে পড়ে আছে নিমাই দত্ত। চেহারা দেখে কে বলবে লোকটা নিতাই দত্ত নয়? গুলি গলা ভেদ করেছে মনে হয়।
বালিশ ও বিছানায় ছড়িয়ে থাকা রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। ফটোগ্রাফার নানা অ্যাঙ্গেল থেকে ছবি তোলা শেষ করেছেন। অন্যান্য করণীয় কাজগুলিও শেষ করা হয়ে গেছে। বাসব খাটের কাছে গিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু দেখল। ঘণ্টা 7-8 আগে যে লোকটা মারা গেছে তাতে কোনো সন্দেহ নেই। মনে হয় ঘুমন্ত অবস্থাতে গুলি করে মারা হয়েছে। মল্লিক প্রশ্ন করলেন, কিরকম দেখছেন? বাসব বলল, দরজার অবস্থা দেখে মনে হচ্ছে ভেঙে ঢুকেছেন, অর্থাৎ হত্যাকারী ঘরে ঢোকার সুযোগ না পেয়ে বারান্দা সংলগ্ন জানলার ওধারে দাঁড়িয়ে গুলি চালিয়েছে। জানলা আর খাটের মধ্যকার দূরত্ব 1.5 চারেকের বেশি নয়। আমারও তাই ধারণা। অথচ এই মেস বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও কেউ গুলির শব্দ শুনতে পায়নি, অর্থাৎ সাইলেন্সার ব্যবহার করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, বোর্ডারদের মধ্যে কেউ যদি খুন না করে থাকে তবে বাইরের লোক গভীর রাত্রে ভেতরে এলো কিভাবে? মল্লিক বললেন, এখনও কারো সঙ্গে কথা হয়নি, কোনো রকম ধারণা তাই খাড়া করা যাচ্ছে না। বডি পোস্টমর্টেমে পাঠাবার ব্যবস্থা করি, তারপর আপনি বরং ততক্ষণ। আপনার অসুবিধা না হলে আমি মেসের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। অসুবিধার কিছু নেই। এই যে শুনুন। মল্লিকের আহ্বানে বারান্দার একধারে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক এগিয়ে এলেন। মোটা শরীর, ভয়ে ভাবনায় মুখ থমথম করছে। কাছাকাছি এসে ঢোক গিললেন। ডাকছেন স্যার? এই ভদ্রলোক আপনার কাছ থেকে কিছু জানতে চাইবেন, উত্তর দেবেন ভালোভাবে। আমি বডি চালান করে দেবার পর আপনার সঙ্গে কথা বলবো। মিস্টার ব্যানার্জি, তাহলে ঠিক আছে। বাসব বেরিয়ে এলো ঘর থেকে। শৈবালও মেস ম্যানেজার সঙ্গে আছে। বাসব বলল, ও কোথাও বসে কথা বলতে চাই। আসুন স্যার, একতলায় অফিস ঘর। ম্যানেজারের পিছু পিছু ওরা অফিস ঘরে এলো। ঘরের রূপরেখা আহামরি কিছু নয়। একটা সেকেলে টেবিল আর 4 চেয়ার। টেবিলের ধারে গোটা কয়েক বাঁধানো খাতা রাখা রয়েছে। বসার পর বাসব প্রশ্ন করল, ম্যানেজার বাবু, আপনার নাম কি? প্রিয়নাথ হাজরা। কি ঝামেলায় পড়লাম বলুন তো। ব্যবসা চলবে না, সব বোর্ডার পালিয়ে যাবে ভয়ে। চিন্তা করবেন না, ব্যবসা ঠিক চলবে। কলকাতায় মেস সমস্যা এখন ভয়ঙ্কর। এই মেস বাড়ির মালিককে? আগে আমি। তাই ভয় ঘিরে ধরেছে। কত বোর্ডার আছে এখানে? হাজরা বললেন, 32 জন, 12টা ঘর আছে। হিসেব তো ঠিক মিলছে না, 36 জন হওয়া উচিত ছিল। আসল কথা হলো স্যার, 10টা ঘরে 3 জন করে আছেন। বাকি 2টো ঘরে নিমাই দত্ত যিনি খুন হয়েছেন তিনি, আর পুলক সরকার একা ব্যবস্থা করেছিলেন। নিমাই দত্তর ভাই নিতাই দত্ত তো এখানে থাকেন। হ্যাঁ, আগে একই ঘরে থাকতেন 2 ভাই, বছরখানেক হলো আলাদা ব্যবস্থা। দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল? না স্যার। আর্থিক অবস্থাটা নিমাই দত্ত ইদানিং ফিরিয়ে ফেলেছিলেন। একদিন এসে বললেন, 3 বেডের ঘরে থাকতে পারবো না, আলাদা ব্যবস্থা করুন, পুরো ঘরের ভাড়া দেব। পুলক সরকার, উনি কি পুরনো বোর্ডার? মাস 6 আগে নিমাইবাবু ওকে এনেছিলেন। ভদ্রলোক একটা পুরো ঘরই ভাড়া নিলেন, তবে গতকাল উনি চলে গেছেন। বাসব সচকিত হল। চলে গেছেন? ঘর ছেড়ে দিয়েছেন, বললেন কানপুর যাচ্ছেন, ওখানে জরুরি সমস্ত কাজ আছে। বাসব কথার মোড় ঘোরাল। নিমাই আর নিতাই যমজ ভাই নয় কি? হ্যাঁ, এরকম চেহারায় মিল বড় একটা দেখা যায় না। এক এক সময় আমরাই থতিয়ে যেতাম কে কোনজন। আমার যতদূর মনে হলো, ভাইয়ের মৃতদেহের কাছাকাছি নিতাই দত্তকে দেখলাম না। এখানে নেই, গত সন্ধ্যায় কৃষ্ণনগর গেছেন। এই দুঃসংবাদ যে কবে উনি জানতে পারবেন বুঝতে পারছি না। কৃষ্ণনগর গেলেন কেন? আমাকে তো বলে গেলেন অফিসের কাজে যেতে হচ্ছে। পুলক সরকারের সঙ্গে নিতাই দত্তর কেমন সম্পর্ক ছিল? দুজনের মধ্যে কথাবার্তা তো হতে দেখিনি। পুলকবাবুর সঙ্গে নিতাই বাবুরই যা ভাব ভালোবাসা ছিল। বাসব পাইপ ধরিয়ে নিল। এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, এই মেজবাড়ির সদর দরজা কটায় বন্ধ হয়? প্রতিদিন 10টার সময় সদর দরজা বন্ধ করে দেওয়া হয়, তবে বাবুরা মাঝে মধ্যে রাত্রের শো সিনেমায় যান, তখন ভেজানো থাকে, ওরা ফিরে এসে বন্ধ করে দেন। গতকাল কেউ নাইট শো সিনেমা গিয়েছিল? মালিক কাম ম্যানেজার একটু ভেবে নিয়ে বললেন,
মানিকবাবু আর তরুণবাবু গিয়েছিলেন। ওরা ভারী সিনেমা ভক্ত। এর মানে দাঁড়ালো গত রাত্রে অন্তত রাত 1টা পর্যন্ত সদর দরজা বন্ধ ছিল না। আপনি কোথায় থাকেন? আমি সপরিবারে একতলায় থাকি। এলাকাটায় দরজা বসিয়ে মেসের থেকে আলাদা করা আছে। বাসব চিন্তিত মুখে এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলল, পুলক সরকারের ঘরে কোনো বোর্ডার এসেছে? না, ঘরটা তালাবদ্ধ করে রেখেছি। চাবি নিয়ে চলুন, আমি ঘরটা দেখতে চাই। মালিক কাম ম্যানেজারের পকেটে চাবির থোকা ছিল। উনি দোতলায় গিয়ে একটা দরজার তালা খুললেন। জানলা দুটো বন্ধ ছিল, কাজে আলো জ্বালতে হলো। আসবাব বিশেষ নেই, একখানা খাট, ছোট একটা টেবিল আর গোটা 2 চেয়ার। বিস্ময়ের বিষয়, টেবিলের উপর পুরনো চেহারা টেলিফোন রয়েছে। এই সময় ইন্সপেক্টর এসে পড়লেন। বাসব বলল, টেলিফোন তো অফিস ঘরে থাকা উচিত, বোর্ডারের ঘরে রয়েছে কেন? ছিল তো অফিস ঘরেই, পুলকবাবু এখানে আসবার পরই ব্যবস্থাটা পাল্টে গেল। কীরকম? উনি বললেন ওর ঘরে ব্যবস্থা করে দিলে ফোনের দরুন প্রতি মাসে 100 টাকা দেবেন। আমার দরকার হলে আমিও ফোন করতে পারবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম। ইন্সপেক্টর ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেননি, কিন্তু কিছু অসঙ্গতি আছে অনুমান করে নিয়ে বললেন, আপনার বিল তো বেড়ে যাচ্ছিল না। উনি কতবার ফোন করেছেন তার হিসেব তো রাখতে পারেননি। হয়তো মাঝে মধ্যে ট্রাঙ্ক কলও করতেন। একগাল হেসে মালিক কা ম্যানেজার বললেন, আমিও এত কাঁচা লোক নই স্যার, তার একটা ব্যবস্থা ছিল। কি ব্যবস্থা? অফিস রুমে একটা সিস্টেম করা আছে। উনি ফোন করতে চাইলে আমি সুইচ অন করে দিতাম। ট্রাঙ্ক কল তো করতেন না, সবই লোকাল। প্রতি কল 1 টাকা করে চার্জ করতাম। ওদিক থেকে কল এলে লাইন দিয়ে দিতাম। এবার বাসব বলল, আপনাকে তো এই ফোনের ব্যাপারে খুব ব্যস্ত থাকতে হতো। একেবারেই নয়, সন্ধ্যাবেলা মাঝে মধ্যে ফোন করতেন। ওধার থেকে অবশ্য প্রতিদিনই ফোন আসতো, তবে ওই সন্ধেবেলায়। উনি কোথায় ফোন করতেন বা কোথা থেকে ফোন আসতো বলতে পারেন? তা তো বলতে পারবো না। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। ইন্সপেক্টর সাহেব পরে আপনার এজাহার নেবেন। ভালো কথা, আপনার কোনো কর্মচারী আছে? রামহরি আছে, বোর্ডারদের ঘরদোর সেই পরিষ্কার করে, 5 ফরমাস খাটে। তাকে দরকার হবে, পাঠিয়ে দিন। মালিক কাম ম্যানেজার বিদায় নেবার পর বাসব সব কথা বলল ইন্সপেক্টরকে। আপনি ঠিকই আন্দাজ করেছেন, ইন্সপেক্টর বললেন। পুলক সরকারের রকম সকম আমারও ভালো ঠেকছে না। সমস্যা হলো লোকটাকে এখন পাওয়া যাবে কোথায়? এক কাজ করা যেতে পারে, এক্সচেঞ্জে খোঁজ নিন। কয়েকদিনের মধ্যে এই নম্বরে কোথা কোথা থেকে ফোন এসেছে এবং এখান থেকে কোথায় কোথায় ফোন করা হয়েছে, তাহলে আমরা সঠিক পথটা পেয়ে যাব। ঠিক বলেছেন, আজই খোঁজ নিচ্ছি। এদিকে তো ভিকটিমের আত্মীয় স্বজনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। যমজ ভাইও তো উধাও। তাকে অবশ্য আপনি পাবেন। শুনলাম অফিসের কাজে বাইরে গেছে। অফিসের ঠিকানাটা আপনাকে দিচ্ছি, কালকেই ফিরে আসবে মনে হয়। আরও 2-4 কথার পর বাসব বলল, রামহরিকে বাজিয়ে দেখলে হয়তো কিছু খবর পাওয়া যেতে পারে। ওই যে লোকটা আসছে। রামহরি ভীত সন্ত্রস্ত ভাব নিয়ে উপস্থিত হল। বয়স 50-এর কিছু উপরেই হবে। বেটে খাটো, 8-60 চেহারার লোক। মনে হয় না স্বভাবে বেশ প্যাঁচালো হবে। হাত জোর করে বলল, আমাকে ডেকেছেন দারোগা বাবু? তোমার ঘাবড়াবার কিছু নেই, ইন্সপেক্টর বললেন। গোটা কয়েক প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবে। এধার ওধার করবার চেষ্টা করলে তোমার কপালে অনেক দুঃখ আছে বলে রাখছি। রামহরি কোনো রকমে বলল, আমি তো কিছু জানি না। নিমাইবাবুর 5 ফরমাসও খাটতাম না। উনি তো... বেশি কথা বলবে না, যে প্রশ্ন করছি তার উত্তর দাও। পুলকবাবু কবে এখানকার ঘর ছেড়েছেন? কালকে এই রকমই 9টা-10টার সময়। আমি তখন অফিস ঘরে ছিলাম। ম্যানেজারবাবুর সঙ্গে কি কথা হয়েছিল? উনি টাকা দিলেন, বলছিলেন কয়েক মাস কলকাতার বাইরে থাকবেন, কি সমস্ত কাজ আছে, আবার ফিরে এলে উঠবেন এখানে। বাসব বুঝল রামহরির কথাবার্তায় বাঁধুনি আছে। ইন্সপেক্টর বললেন, তুমি এখানে কতদিন কাজ করছো? রামহরি মনে মনে হিসেব করে নিয়ে বলল, 7 বছর হয়ে গেছে। তুমি রাত্রে থাকো কোথায়? সদর দরজার পাশে একটা ছোট ঘর আছে,
ওখানেই থাকি। নিমাইবাবু আর নিতাইবাবুর মধ্যে সম্পর্ক কেমন ছিল? আমি তো ওদের কখনো ঝগড়া করতে দেখিনি দারোগাবাবু। এতক্ষণ পরে বাসব কথা বলল। গতরাত্রে কটার সময় শুয়েছিলে তুমি? 11টা হবে বাবু। দুজন তো সিনেমায় গিয়েছিলেন। ওরা কখন ফিরেছেন তুমি তাহলে জানো না? আজ্ঞে না, প্রায় রোজই কেউ না কেউ রাত করে ফেরেন। কত জেগে থাকব? তা ঠিক, কিন্তু রামহরি, মানিকবাবু তো অন্যরকম কথা বলছেন। বাসবের সপাট মিথ্যে কথাটা রামহরির চেহারায় কিছুটা সতর্কতা এনে দিল। আজ্ঞে মানিকবাবু, যে দুজন গত রাত্রে নাইট শো দেখতে গিয়েছিলেন তাদের মধ্যে তো একজন মানিকবাবু। তুমি বলছো 11টার সময় ঘুমিয়ে পড়েছিলে, অথচ মানিকবাবু বললেন 1টার সময় ওরা যখন ফেরেন তখন তুমি জেগেছিলে। রামহরি কেমন থতিয়ে গেল। ঢোক গেলে ইতস্তত ভঙ্গিতে বলল, 11টার সময় চোখ লেগে গিয়েছিল বাবু। তারপর ওরা এলেন তো শব্দ হলো, ঘুম ভেঙে গিয়েছিল। দরজা বন্ধ করলো কে? আজ্ঞে মানে, শোনো রামহরি, আমরা অনেক কিছু জেনেছি। সত্যি কথাটা এবার বলো, নইলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আমি আর কিছু জানি না বাবু, বিশ্বাস করুন। বাসব গম্ভীর গলায় বলল, মিস্টার মল্লিক, ভালো কথায় কাজ হবে না। এই লোকটা আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। একে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে চলুন। ওখানে ওষুধ পড়লেই পাখি পড়ার মতো সত্যি কথাগুলো বলবে। হাউমাউ করে কেঁদে উঠল রামহরি। ইন্সপেক্টরের পায়ের উপর আঁচড়ে কান্না জড়ানো গলায় বলল, আমায় থানায় নিয়ে যাবেন না দারোগাবাবু, আমি কিছু করিনি। মল্লিক বললেন, ন্যাকামি বন্ধ করো। তুমি কিছু করেছ আমরা একবারও বলছি না। যা জানো সেটাই বলো। আমি কিছু জানি না। জানো কিনা থানাতে গেলেই বোঝা যাবে। বুলাকিলাল। অদূরে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবল ছুটে এলো। এই লোকটাকে হ্যান্ডকাপ পরাও, হিচড়ে নিয়ে চলো থানায়। রামহরির কান্না আর অনুনয়ের ভঙ্গি দেখে বাসবের দয়া হচ্ছিল, কিন্তু ও সমস্ত বিকারকে এখন প্রশ্রয় দিলে চলবে না। ওর অভিজ্ঞ মন বলছে সঠিক জায়গায় ঘা দেওয়া হয়েছে। রামহরি এমন কিছু নিশ্চয় জানে যা এই তদন্তের পক্ষে সহায়ক। কান্না ভেজা গলায় রামহরি একই কথা বারবার বলে চলেছে, আমি কিছু জানি না, বিশ্বাস করুন। নিমাইবাবুকে কে খুন করেছে আমি দেখিনি। মল্লিক ধমকে উঠলেন, থামো। তুমি কি ভেবেছ কাঁদতে থাকলেই রেহাই পেয়ে যাবে? যদি বাঁচতে চাও সত্যি কথা বলো। এত রাত পর্যন্ত কেন জেগেছিলে তুমি? মানিকবাবুরা ফিরে আসার পর কে এসেছিল এখানে? বাসব বলল, কেন অকারণে জেলে পৌঁছবে? যা সত্যি তাই বলো। আমরা কথা দিচ্ছি যাতে কোনো ঝামেলা জড়িয়ে না পড়ো তার ব্যবস্থা করব। কাঁধে রাখা গামছা দিয়ে নাক মুখ মুছে নিয়ে রামহরি কয়েকবার ঢোক গিলল। ভারী কাহিল দেখাচ্ছে তাকে। কয়েকবার ঘাড় চুলকে নিয়ে কি বলতে গিয়েও থামল। তারপর মনের মধ্যে জোর আনবার চেষ্টা করল বোধ হয়। দারোগাবাবু, আমি বড় গরিব। বটেই তো। গরিব না হলে মেসের চাকর হবে কেন? ভনিতা করতে হবে না। যা বলতে চাও পরিষ্কার করে বলো। আমি গরিব মানুষ, লোভে পড়ে বাবু কাজটা করে ফেলেছি। মানিকবাবুরা ফিরে আসবার পর আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম। কি হলো তারপর? পুলক বাবুকে দেখলাম। বাইরে থেকে ভেতরে ঢুকছিল? না দারোগাবাবু, উনি ভেতরে ছিলেন। সদরের দিকে আসতেই দেখা হয়ে গেল। আমি জেগে থাকব উনি ভাবতে পারেননি। চমকে উঠলেন। তোমায় কিছু বলল লোকটা? আমি বললুম, আপনি তো চলে গিয়েছিলেন, আবার কখন এলেন? উনি বললেন কিছুক্ষণ আগে, শোনো রামহরি, আমি এখানে এসেছিলাম বলবে না। এ টাকাটা ধরো। কত টাকা দিয়েছিল? 100 টাকা। আমি গরিব মানুষ, লোভে পড়ে গেলাম। উনি আরও বললেন, টাকা নিয়েও যদি বেইমানি করো ভীষণ বিপদে পড়বে। তারপর কি হলো? উনি চলে গেলেন। আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। ভগবানের দিব্যি খেয়ে বলছি দারোগাবাবু, আর কিছু জানি নে। রামহরিকে আর কোনো প্রশ্ন করা হলো না। সোমেন মল্লিক বাসবকে সঙ্গে নিয়ে কয়েক পা সরে গিয়ে চাপা গলায় কী সমস্ত আলোচনা করলেন। বাসবও একটানা কী সমস্ত বলল। মল্লিক আবার সরে এলেন রামহরির দিকে। বললেন, এখন ছেড়ে দিচ্ছি, তবে তোমার উপর নজর রাখা হবে।
পালাবার চেষ্টা করলে ভগবানও তোমাকে বাঁচাতে পারবে না। আরও মিনিট 10 পরে বাসব মেস বাড়ি থেকে শৈবালকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো। তখনও বাড়ির সামনে দাঁড়িয়ে বহু লোক নানা রকম জল্পনা কল্পনা করছে। সদরের কাছাকাছি পৌঁছাবার পর ট্যাক্সি পাওয়া গেল। ড্রাইভারকে গন্তব্যস্থলে নির্দেশ দিয়ে দুজনে বসল ভেতরে। বাসব প্রশ্ন করল, কি বুঝলে ডাক্তার? পুলক সরকার কাণ্ডটা বাঁধিয়েছে সন্দেহ নেই। শৈবাল বলল, তবে নিমাইকে খুন করার কারণ কি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। মূল ঘটনার সঙ্গে খুনের কোনো সম্পর্ক আছে কি না তাও আজ করা যাচ্ছে না। অনেক ভাবতে হবে। পুলক সরকার তো সকালে মেস ছেড়ে চলে গিয়েছিল, রাত্রে কিভাবে ঢুকল? ও পুলক সরকারের অজানা ছিল না। মেসবাড়ি সদর দরজা বোর্ডারদের কল্যাণে অনেক রাত পর্যন্ত শুধুমাত্র ভেজানো থাকে। সকালে সে প্ল্যান অনুসারে মেস ছেড়ে দিয়েছিল, ফিরে আসে বেশ রাত্রে। মনে হয় রামহরি তখন শোবার ব্যবস্থা করছিল নিজের ঘরে। সে পুলককে লক্ষ্য করেনি। পুলক উপরে গিয়ে জানলার এধারে দাঁড়িয়ে সাইলেন্সারের সাহায্যে নিমাইয়ের ব্যাপারটা চুকিয়ে ফেলে। কিন্তু ফেরার সময় কিছুটা অসুবিধা দেখা দেয়। সিনেমা পার্টি ফিরে আসার দরুন ওকে কোনো অন্ধকার জায়গায় লুকিয়ে পড়তে হয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে যাবার মুখেই দেখা হয়ে যায় রামহরির সঙ্গে। লক্ষ লক্ষ লোকের মধ্যে থেকে পুলক সরকারকে খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার নয় কি? একটা সূত্র হাতে রয়েছে, টেলিফোন। পুলক কাকে ফোন করত, তাকে কারা ফোন করত, এটা জানা গেলেই পরিস্থিতি গ্রিপের মধ্যে এসে যাবে মনে হয়। মল্লিক আজই খোঁজখবর নেবেন। তুমি এখন কি করবে? আজ সারাটা দুপুর চিন্তা ভাবনায় কাটিয়ে দেব। আর অফিসে নয়, বিকেলে লোকেন বাগচির বাড়ি পৌঁছাবো। কর্তার সঙ্গে তো কথা বললাম, এবার গিন্নিকে বাজিয়ে দেখতে হবে। জানি না কোনো সুফল পাওয়া যাবে কি না, তবু যেতে পারে। আর এ বিষয়ে কোনো কথা হলো না। বেলা 4টের সময় ইন্সপেক্টর মল্লিক এলেন। বাসব তখন ক্রিমিনাল ইন্টারন্যাশনালের পাতা উল্টাচ্ছিল। বাসবের দিকে তাকিয়ে মল্লিক হাসলেন। তাকে কিছুটা উৎফুল্ল দেখাচ্ছে, অর্থাৎ কাজে লাগে এমন কিছু সংবাদ উনি সংগ্রহ করতে পেরেছেন। অনায়াস ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিলেন ইন্সপেক্টর। তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে বললেন, পুলক সরকার মেজবাড়ি থেকে যে বার কতক ফোন করেছে তা একই নম্বরে। পুলককে কারা কারা ফোন করেছিল? পুলককে একই লোক 5 বার ফোন করেছে। লোকটা কে, ঠিকানা পেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, চৌরঙ্গি টেরেসে থাকে। লোকটার নাম অসীম ঘোষাল। আজ রাত্রেই লোকটাকে ঘিরব। আপনি সঙ্গে থাকবেন? বাসব চমৎকৃত হল। এই তাহলে ব্যাপার। বাসব পাইপ ধরে নিয়ে বলল, আপত্তি নেই, লোকটাকে আমি চিনি। মহা আশ্চর্য হয়ে মল্লিক বললেন, চেনেন? বলেন কি? আমার হাতে বর্তমানে যে কেস রয়েছে তারই তদন্তের সূত্রে ঘোষালের কাছে গিয়েছিলাম। তখনই মনে হয়েছিল লোকটা ঘোরেল। আপনাকে আরেকটা কাজ করতে হবে। কি বলুন তো? সার্চ ওয়ারেন্ট সঙ্গে নেবেন। আমরা ওর ফ্ল্যাটে খানা তল্লাশ আরম্ভ করলে ঝামেলা খাড়া করতে পারে, আর আমার মতে খানা তল্লাশটা জরুরি। সিগারেট ধরে এনে চিন্তিত গলায় মল্লিক বললেন, ঠিকই বলেছেন, তবে এই অসময়ে সার্চ ওয়ারেন্ট সংগ্রহ করা একটু মুশকিল হবে। দেখি। আরও 2-4 কথার পর উনি বিদায় নিলেন। রাত এখন 1টা। অসীম ঘোষাল মিনিট 15 আগে নিজের আস্তানায় ফিরেছেন। বিশেষ কাজে দুর্গাপুর গিয়েছিলেন। তখন ভাবেননি ফিরতে এত রাত হয়ে যাবে। ফ্ল্যাটে পুলক ছাড়া আর কেউ ছিল না। পরিবারের সদস্যরা গতকাল দেশের বাড়িতে গেছে। বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলেন ঘোষাল। তারপর ড্রয়িং রুমে এসে সোফায় গা এলিয়ে দিলেন। পুলক জানলার ধারে দাঁড়িয়ে সিগারেট টানছিল। সিগারেটের ছোট হয়ে যাওয়ার টুকরোটা এবার ফেলে দিয়ে বসল এসে মুখোমুখি। ওকে দেখে একেবারেই মনে হয় না 2 দিন আগে গুলি চালিয়ে একটা লোককে খুন করেছে। ঘোষাল বললেন, কালকেই পার্টিদের কাছ থেকে টাকা পাওয়া যাবে। সমস্ত ব্যবস্থা করা আছে। তারপরই তুমি কলকাতা থেকে কেটে পড়বে। কোথায় যাবে কিছু ঠিক করেছ? পুলক বলল, আমি রাজৌরি চলে যাব। ওখানে আমার এক পাঞ্জাবি বন্ধু আছে, ওর সঙ্গে ঠিকাদারি করব স্থির হয়ে আছে। নিজের নামটা পাল্টে ফেলো। জায়গাটা কোথায়? উত্তরপ্রদেশে। একটা কথা বলছিলাম।
বলো। নিমাইয়ের মতো একটা বিরক্তিকর চরিত্রকে সরিয়ে দিয়েছি। লোকটা বেঁচে থাকলে আমরা নিশ্চিতভাবে বিপদে পড়তাম। ওর 50,000 টাকা পাবার কথা ছিল। টাকাটা তুমি পাবে। ওর বেঁচে থাকাটা ঠিক হতো না। স্বীকার করতেই হবে, কাজটা তুমি ভারী পরিষ্কার হাতে করেছ। ঠিক এই সময় কলিং বেল বেজে উঠল। ঘোষাল সচকিত হলেন। পুলকও? এত রাত্রে কে এলো? বেল বিরতি দিয়ে দিয়ে চলেছে। ঘোষাল ভাবতে লাগলেন, এত সাহস কার এইভাবে মাঝরাত্রে বিরক্ত করছে? অতিষ্ঠ ভঙ্গিনে সোফা ছেড়ে উঠলেন। ছিটকিনি খুলে দরজার একটা পাল্লা সরাতেই অবাক হয়ে গেলেন। বাসব দাঁড়িয়ে রয়েছে। ঘোষাল এবার বিরক্ত হলেন। তীক্ষ্ণ গলায় বললেন, মাঝরাত্রে কি ধরনের রসিকতা? আপনি আমার পেছনে লেগে আছেন কেন বলুন তো? এরকম চলতে থাকলে আমি কিন্তু পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হব। বাসব শান্ত গলায় বলল, আপনাকে কষ্ট করতে হবে না, পুলিশ সঙ্গে আছে। ইন্সপেক্টর, ঘোষাল সাহেব আপনাদের জন্য বড়ই কাতর হয়ে পড়েছেন। কি বলতে চান শুনে নিন। সোমেন মল্লিক এবার 4 জন সহযোগীকে সঙ্গে নিয়ে দেখা দিলেন। ঘরে প্রবেশ করলেন সকলকে নিয়ে। অসীম ঘোষাল এতটা আশা করেননি। আশঙ্কার ভয় ওকে জাপটে ধরল। বলা বাহুল্য, পুলক সরকার পরিস্থিতি বুঝেই ড্রয়িং রুম থেকে অদৃশ্য হয়েছে। ঘোষাল নিজেকে স্বাভাবিক করে নেবার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। বিরক্তির ভাব দেখিয়ে বললেন, আপনারা এই সময় ব্যাপারটা কি? মল্লিক বললেন, নিমাই দত্ত খুন হয়েছে। এখন আমাদের সঙ্গে সহযোগিতা করে চললে আপনার মঙ্গল। কে নিমাই দত্ত? আমি তো... নাকামি করবেন না মশাই, যা জানতে চাইছি তার সঠিক উত্তর দিন। আপনার সাকরেত পুলক সরকার কোথায়? বিস্ময়ের সুরে ঘোষাল বললেন, পুলক? সে আমার কর্মচারী। এই সময় তো তার এখানে থাকার কথা নয়। মিথ্যার জাল কিছু করছে নাকি? মিথ্যার জাল বুনে কোনো লাভ নেই। আপনি পরিষ্কার করে কিছু বলবেন না, বুঝতে পেরেছি। চুপচাপ সোফায় গিয়ে বসুন। আপনার ফ্ল্যাটটা আমরা এখনই সার্চ করব। ঘোষাল লাফিয়ে উঠলেন। সার্চ করবেন মানে? বেআইনিভাবে কোনো কাজ আপনি করতে পারেন না। জোর করে যদি করতে চান আমি হইহল্লা করে লোক জড়ো করব। তখন ঠেলাটা বুঝবেন। যত ইচ্ছে লোক জোগাড় করুন, ঠেলা সামলাবার সাধ্য আমাদের আছে। এই যে সার্চ ওয়ারেন্ট। কথা শেষ করেই ইন্সপেক্টর ওয়ারেন্টটা মেলে ধরলেন। ঘোষাল থতিয়ে গেলেন। এবার ভয় তাকে সাঁপটে ধরল। বুঝলেন ভারী বিপাকে পড়ে গেছেন। সময় সময় অহেতুক আত্মপ্রত্যয় যে মানুষকে কোথায় ঠেলে নিয়ে যায়, এখন তিনি তার করুণ দৃষ্টান্ত। এখন বুঝছেন, আরও সাবধানতা মেনেই তার পা ফেলা উচিত ছিল। ফ্ল্যাটে এখন আর কেউ আছে না আপনি একলা আছেন? ঘোষাল ঢোক গেলে ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে বললেন, আমি কলকাতার বাইরে গিয়েছিলাম। ফ্ল্যাট ফাঁকা রেখে যেতে পারি না তো, একজন কর্মচারীকে রেখে গিয়েছিলাম। দত্ত, পাশের ঘরে যে লোকটা আছে তাকে এখানে নিয়ে এসো। জানা দরকার লোকটা পুলক সরকার কিনা। বলাই, জিপে মেসের চাকরটা বসে আছে, ওকে উপরে নিয়ে এসো। দুজনে দুদিকে ছুটল। 10 মিনিটের মধ্যেই শনাক্তকরণ হয়ে গেল। পুলক সরকারকে চিনে নিতে রামহরির কোনো অসুবিধে হলো না। দুজনকে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হলো। ঘোষাল অবশ্য অনেক আপত্তি করলেন। উঁচু মহলে তার কীরকম প্রভাব তার উল্লেখ রাখলেন। ইন্সপেক্টর এ সমস্ত গ্রাহ্য করলেন না। শুধু জানিয়ে দিলেন, তাদের বক্তব্য আদালতে পেশ করার সুযোগ অবশ্যই থাকছে। এরপর সার্চের কাজ আরম্ভ হলো। 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করা হলো। সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। উসখুস করলেও ঘোষাল বাধা দিতে পারছিলেন না। পুলক ভয়ে ভাবনায় মিয়ে রয়েছে। শেষ পর্যন্ত ফল অবশ্য ভালোই পাওয়া গেছে। 36 বোরের রিভলভারটা সাইলেন্সার সমেত পাওয়া গেছে স্টিল আলমারির মধ্যে। পাওয়ার ক্ষেত্রে এখানে সীমিত হয়ে যায়নি। ফাইলবন্দি অবস্থায় 8টা হ্যান্ডনোট পাওয়া গেল। এই সমস্ত হ্যান্ডনোটে উমানাথ চৌধুরী বিভিন্ন ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা ধার দিয়েছেন। বাসব এতটা আশা করেনি। এখন ওর কাজ কিছুটা সহজ হয়ে এলো। ইন্সপেক্টর এ সম্পর্কে কিছু জানেন না, এটাই স্বাভাবিক। বাসব তাকে একধারে ডেকে নিয়ে গিয়ে ব্যাপারটা মোটামুটি বলল। তারপর অনুরোধ জানালো হ্যান্ডনোটগুলো এই কেসে নথিভুক্ত না করতে। প্রয়োজন পড়লে লালবাজার থেকে এ সম্পর্কে নির্দেশ পাওয়া যাবে। একটু ইতস্তত করে ইন্সপেক্টর রাজি হলেন। এবার দুজন এসে দাঁড়ালেন অসীম ঘোষালের সামনে। বাসব প্রশ্ন করল,
এই হ্যান্ড নোটগুলো কোথা থেকে পেলেন? ঘোষাল কোনো উত্তর দিলেন না। চুপ করে থেকে লাভ নেই, উত্তর দিন, ব্যাপারটা পরিষ্কার হোক। আমি উকিলের সঙ্গে পরামর্শ না করে কিছু বলবো না। ঘোষালের উত্তর শুনে ইন্সপেক্টর গম্ভীর গলায় বললেন, উকিলের ছাতায় মাথা রক্ষা করতে পারবেন না। কোর্ট থেকে আপনাদের আমি রিমান্ডে নেব, তখন মুখ খুলতেই হবে। তারপর বাসবের দিকে মুখ ফিরিয়ে বললেন, মহাপ্রভুদের তাহলে চালান করে দেওয়া যাক, পরে আপনার সঙ্গে বসে ভালোভাবে আলাপ আলোচনা করে নেওয়া যাবে। বাসব সম্মতি জানাল। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি রহস্য উপন্যাস শঙ্খচিলের কান্না এর ৫ম খণ্ড। এর পরে আসছে ৬ষ্ঠ অর্থাৎ শেষ খণ্ড। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।